টিচারদের কাছ থেকে তোমরা কি নিচ্ছ এই জিনিসটা তার কাছে রিকোয়েস্ট করবে, এই জিনিসটা তোমরা এই ক্লাসে কন্টিনিউ জানতে পারবে। শুরু আসছে। হ্যাঁ হ্যাঁ, ওকে। শুরু করে কথা বলে শুরু করে। আচ্ছা। আসসালামু আলাইকুম। আরো জোরে স্যার। আসসালামু আলাইকুম, প্রিয় শিক্ষার্থীরা। আশা করি তোমরা ভালো আছো। আজকের ইটু পরিবারের আয়োজনে ক্লাস 8-এর ম্যাথ ক্লাস আমি আজকে থেকে নিব ইনশাল্লাহ। শুরুতেই আমরা আজকে আমাদের যেহেতু প্রথম ক্লাস, তাই আমরা প্রথমে হচ্ছে যে পরিচিত হয়ে নিব ইনশাল্লাহ। তারপর আমরা ক্লাসে যাব। ক্লাসের শুরুতেই আমি আমার পরিচয় দিচ্ছি। ওয়েলকাম টু ক্লাস 8, অ্যান্ড আমার নাম হচ্ছে আহ, মোহাম্মদ ফয়সাল আহমেদ। আমি বিএসসি এমএসসি করেছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে। আমি তোমাদের গণিত ক্লাসগুলো নিব ইনশাল্লাহ। আর আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্যাটার্ন। শুরুতে আমি ক্লাস শুরু করার আগে আমি জানতে চাচ্ছি যে তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? এটা আমাকে এনশিওর করতে হবে ইনশাল্লাহ আগে। তারপর আমি ক্লাসে যাব। ঠিক আছে, মাশাল্লাহ। ওকে, তাহলে আমরা আজকে আমাদের প্রথম ক্লাস 8-এর অষ্টম শ্রেণীর প্রথম যে চ্যাপ্টার প্যাটার্ন, এটা আমরা শুরু করব। তো তোমরা সবাই খাতা কলম বই এটা সবাই নিয়ে নাও। আমি আহ, যা বোঝাবো তোমরা তা মনোযোগ দিয়ে শুনবে এবং হচ্ছে লিখবে আমার সাথে সাথে ইনশাল্লাহ। আর আমাদের আমাদের প্রথম অধ্যায় হচ্ছে প্যাটার্ন। আমাদের প্রথম অধ্যায় হচ্ছে প্যাটার্ন। তো আমরা হচ্ছে যে বইয়ের, কারণ আমরা জানি যে আমাদের পড়াশোনার ক্ষেত্রে আমরা আমাদের বেসিকটা খুব ভালো ক্লিয়ার হতে হয়। বেসিক যদি ভালো না হয় তাহলে আমাদের পড়াটা মনে থাকে না এবং সেটা আমরা ভালোভাবে বুঝি না। তাই আমাদেরকে মেইন বইটা খুব ভালো ভালো করে পড়তে হবে। মেইন বইয়ের খুঁটিনাটি ভালো করে পড়তে হবে। তারপর আমরা সহায়ক বই, তারপর হচ্ছে ওয়ার্কশিট, এগুলো আমরা দিব। এগুলোতে আমরা বেশি বেশি প্র্যাকটিস করব। কিন্তু আমাদের মেইন বইটা খুব ভালো করে পড়তে হবে। তাই আমি অনুশীলনীতে যাওয়ার আগে সবসময় তোমাদেরকে টপিকটা ধরে ধরে বোঝাবো ইনশাল্লাহ। তাহলে প্রথমে হচ্ছে দেখো, প্রথমে হচ্ছে প্রথম অধ্যায় নাম হচ্ছে প্যাটার্ন। তাহলে আমরা প্যাটার্ন কি ওইটা দিয়ে বোঝার চেষ্টা করি ইনশাল্লাহ। তো এখানে কি বলা আছে দেখো, যে বৈচিত্র্যময় প্রকৃতি নানা রকম প্যাটার্নে ভরপুর। প্রথমে বলেছে যে বৈচিত্র্যময় প্রকৃতি নানা রকম প্যাটার্নে ভরপুর। প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করি। প্যাটার্ন আমাদের জীবনের সঙ্গে জড়ে আছে নানাভাবে। শিশুর লাল নীল ব্লক আলাদা করা একটি প্যাটার্ন। লালগুলো একদিকে এদিকে যাবে, নীলগুলো ওইদিকে যাবে। সে সে গণনা করতে শেখে, এটাও একটা প্যাটার্ন। সরি, আচ্ছা, সে গণনা করতে শেখে, এটা একটা প্যাটার্ন। কারণ 1 2 3 4 5 6 7 8 9 10 সে গণনা করতে শিখে, এটা একটা প্যাটার্ন। আবার পাঁচের আমি যদি দেখি এখানে যে পাঁচের গুণিতকগুলোর শেষে শূন্য বা পাঁচ থাকে, এটাও একটা প্যাটার্ন। যেমন আমি যদি গুণ করি এটা, এখন এই লেসন ওয়ানের মধ্যে আমরা কিছু keywords
ফাইন্ড করি। কিওয়ার্ডস মানে কি ইম্পর্টেন্ট। তো এখানে প্রথম কিওয়ার্ডটা হচ্ছে পাঁচ, পাঁচ একে পাঁচ, পাঁচ দুগুণে 10, তিন পাঁচা 15, চার পাঁচা 20, পাঁচ পাঁচা 25, তো এইভাবে চলতে থাকবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আহ, পাঁচের গুণিতক গুলোর শেষে শূন্য অথবা পাঁচ থাকে, এটিও একটি প্যাটার্ন। ওইগুলো আবার একটু করে। ঠিক আছে, আমি এই এই জিনিসটা আবার দেখাচ্ছি। যেমন হচ্ছে আমরা আহ, আবার পাঁচের গুণিতক গুলো শেষে শূন্য বা পাঁচ থাকে, এটি একটা প্যাটার্ন। যেমন আমি যদি পাঁচের নামটা লিখি, পাঁচে একে পাঁচ, পাঁচ দুগুণে 10, তিন পাঁচা 15, চার পাঁচা 20, পাঁচ পাঁচা 25, তো এইভাবে এটা চলতে থাকে। এবং আমরা দেখতে পাই যে পাঁচের গুণিতক গুলো শেষে শূন্য অথবা পাঁচ থাকে। তো সংখ্যা প্যাটার্ন চিনতে পারা এটি গাণিতিক সমস্যা সমাধানে দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ অংশ। আবার আমাদের পোশাকে নানা রকম বাহারি নকশা, বিভিন্ন স্থাপনার গায়ে কারুকার্যময় নকশা ইত্যাদিতে জ্যামিতিক প্যাটার্ন দেখতে পাই। এই অধ্যায়ে সাংখ্যিক ও জ্যামিতিক প্যাটার্ন বিষয়ে আলোচনা করা হবে। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা ফাইন্ড আউট করবা লিসন ওয়াচ থেকে এন্ড এটা তোমরা নোট করবে। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা প্যাটার্ন কি তা ব্যাখ্যা করতে পারবে, রৈখিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে, বিভিন্ন ধরনের জ্যামিতিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে, আরোপিত শর্তানুযায়ী সহজ রৈখিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে, রৈখিক প্যাটার্নকে চলকের মাধ্যমে বীজগণিতীয় রাশিমালায় প্রকাশ করতে পারবে, রৈখিক প্যাটার্নের নির্দিষ্টতম সংখ্যা বের করতে পারবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, প্যাটার্ন আসলে কি? আমরা বলতে পারি যে গণিতে কোনো কিছু সাজানো, পরিবর্তিত ও বিন্যস্ত করার যে প্রক্রিয়া, তাকেই প্যাটার্ন বলা হয়। তাহলে তুমি লক্ষ্য করো, এখানে বলা হচ্ছে প্যাটার্ন, কিন্তু তোমরা একটু চিন্তা করে দেখো, আমাদের যে ষড়ঋতু আছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, এই যে ছয়টা ঋতু, এইটাও একটা প্যাটার্ন। কারণ এটা একটার পর একটা ধাপে ধাপে চলে আসে, তো এটা একটা প্যাটার্ন। তাহলে এখানে দেখো যে প্যাটার্ন, নিচের প্রথম চিত্রের টাইলস গুলো লক্ষ্য করি, এগুলো একটি প্যাটার্নে সাজানো হয়েছে। এখানে প্রতিটি আড়াআড়ি টাইলের পাশের টাইলটি লম্বালম্বি ভাবে সাজানো। সাজানোর এই নিয়মটি একটি প্যাটার্ন সৃষ্টি করেছে। যেমন এখানে এই প্যাটার্নটি দেখো, এই প্যাটার্নটিতে আহ অনেকগুলো বক্স বর্গাকার সাজানো হয়েছে, এবং এখানে এই বক্সের ভিতরে দাগটি আড়াআড়ি ভাবে দেয়া আছে, এখানে লম্বালম্বি ভাবে দেয়া আছে, এখানে আড়াআড়ি ভাবে দেয়া আছে, এবং এখানে লম্বালম্বি ভাবে সাজানো আছে। তো এখানে একটা এইভাবে কন্টিনিউয়াসলি শুরু থেকে শেষ পর্যন্ত আহ, কিছু জায়গায় আড়াআড়ি, প্রথমটা আড়াআড়ি, তারপর লম্বালম্বি, তারপর আড়াআড়ি, তারপরে লম্বালম্বি, তারপর আবার লম্বালম্বি, তারপর আড়াআড়ি, এভাবে সাজানো হয়েছে। সাজানোর এই নিয়মটাকে একটা প্যাটার্ন সৃষ্টি করেছে। দ্বিতীয় চিত্রে তুমি দেখতে পাচ্ছ যে এখানে একটি
দ্বিতীয় চিত্রে কতগুলো সংখ্যা ত্রিভুজ আকারে সাজানো হয়েছে। সংখ্যাগুলো একটি বিশেষ নিয়ম মেনে নির্বাচন করা হয়েছে। নিয়মটা হলো প্রতি লাইনের শুরুতে ও শেষে এক থাকবে এবং অন্য সংখ্যাগুলোর উপরের সারি দুইটি পাশাপাশি সংখ্যার যোগফলের সমান। যোগফল সাজানোর এই নিয়ম অন্য একটি প্যাটার্ন সৃষ্টি করেছে। তাহলে এই জিনিসটা আমরা আবার দেখি, আমরা প্যাটার্ন কি সেটা আমাদের আরো ক্লিয়ার হব আমরা। এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা প্যাটার্ন সৃষ্টি সৃষ্টি হয়েছে। প্রথমে একটা বক্স করে দেওয়া হয়েছে, তারপরে তার নিচে দুইটা বক্স করা হয়েছে, স্কোয়ার করা হয়েছে, তারপর সেখানে তিনটা স্কোয়ার করা হয়েছে, তারপর সেখানে চারটা, সর্বশেষ এখানে পাঁচটা স্কোয়ার বক্স দেখানো হয়েছে। এটা কিভাবে লেখা হয়েছে একটু আমি পড়েছি, সেটা হচ্ছে যে প্রথমে প্রথম বক্সে এক লেখা হয়েছে। নিয়ম অনুসারে প্রতিটি বক্সের শেষ দুই ঘরে এক দেয়া হবে। তারপর কি হবে? তারপর আমরা কিভাবে এই খালি ঘরগুলো পূরণ করব? আমরা এখানে এই যে সংখ্যাগুলো আছে সেগুলো যোগ করে দিব। এক আর এক যোগ করলে হবে দুই। তাহলে এটা ফিল আপ হয়ে গেল। তারপরে এই ঘরে কি বসবে? এখানে ও, ওকে, আমি আবার লিখছি। ওকে, আমি এখান থেকে দেখাচ্ছি। তাহলে দেখো, এখানে কি হয়েছিল, এক এবং এক যোগ করার কারণে দুই হয়েছিল, এক এবং এক যোগ করাতে দুই হয়েছে। তারপর আবার কি হবে? এখানে এবং আহ, ডান দিকে এবং বাঁ দিকের লাস্ট বক্সগুলোতে এক করে দেয়া আছে। তাহলে এই খালি ঘরে কি এসেছে? এক এবং দুই যোগ করলে তিন হয়, এখানে তিন বসেছে। দুই এবং এক, এই দুইটা যোগ করার কারণে তিন এসেছে, এখানে তিন বসেছে। তারপর এই বক্স ফিল আপ হয়েছে। তারপর বক্সে একইভাবে এক এবং এক, দুই পাশে এক এবং এক থাকবে। তারপর কি হবে? এই এক এবং তিন যোগ করলে হবে চার, এখানে বসবে চার। এই তিন এবং তিন যোগ করলে হবে ছয়, এখানে বসবে ছয়। এবং এই তিন এবং এক যোগ করার কারণে এসেছে চার। তারপরে আমাদের এক আগে থেকে ছিল। এইভাবে হচ্ছে প্যাটার্নটা সাজানো হয়েছে। আচ্ছা, তারপর আসো। তারপর দেখো আবার 1 4 7 10 13 এই সংখ্যাগুলোতে একটি প্যাটার্ন বিদ্যমান। সংখ্যাগুলোকে ভালোভাবে লক্ষ্য করলে দেখবে একটি নিয়ম খুঁজে পাওয়া যাবে। নিয়মটি হলো এক থেকে শুরু করে প্রতিবার তিন যোগ করতে হয়। যেমন এক থেকে চার, এক থেকে চার এখানে। ওকে, এক থেকে চার এখানে, এখানে পার্থক্য কত? তিন। চার থেকে সাত, এখানে পার্থক্য কত? তিন। সাত থেকে দশ, এখানে পার্থক্য তিন। দশ থেকে তেরো, তেরো থেকে দশ বিয়োগ করলে হয় তিন, এখানেও পার্থক্য তিন। তার মানে এই সংখ্যাগুলোর পার্থক্য, সংখ্যাগুলোর মধ্যকার পার্থক্য হচ্ছে তিন, এবং এইভাবেই সংখ্যাগুলো একটা প্যাটার্ন সৃষ্টি করেছে। আমরা চাইলে লিখতে পারি, যেহেতু তিন করে পার্থক্য, সো আমরা চাইলে লিখতে পারি তেরোর পরে হবে 16, 16-র পরে হবে 19। এভাবে এটা চলতে থাকবে। তারপর আরেকটা দেখানো হয়েছে যে অন্য একটি উদাহরণ, 2 4 8 16 32। তারপর ডট ডট ডট, প্রতিবার দ্বিগুণ করে বাড়তেছে। প্রথমে ছিল দুই, দুইয়ের দ্বিগুণ হচ্ছে চার, চারের দ্বিগুণ হচ্ছে আট, আটের দ্বিগুণ হচ্ছে 16, 16-র দ্বিগুণ হচ্ছে 32। এভাবে
আর দ্বিগুণ, দুই দ্বিগুণ হচ্ছে, প্রতিবারই দ্বিগুণ হচ্ছে। তাহলে এটা একটা প্যাটার্ন। সো প্যাটার্ন অনেকভাবে হতে পারে। আমরা সংখ্যাগুলোকে কিভাবে সাজাচ্ছি সেটা হচ্ছে মূল বিষয়। এবং প্যাটার্ন শুধুমাত্র সংখ্যা দিয়ে হয় সেটা না। প্যাটার্ন হচ্ছে সংখ্যার প্যাটার্ন আছে, তারপর জ্যামিতিক প্যাটার্ন, অনেক প্যাটার্ন অনেক ভাবে ধরনের হতে পারে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আহ স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। তাহলে আমরা, যেহেতু এটা আমাদের প্রথম ক্লাস, আমরা বেশি তাড়াহুড়ো যদি করি তাহলে একটু সমস্যা হবে, আমাদের বুঝতে সমস্যা হবে। আবার বেশি স্লো আমরা যাব না, বাট একটা মোটামুটি স্পিডে ইনশাল্লাহ আমরা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করব। তোমরা সবাই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। আমরা কিন্তু অনুশীলনীতে যাইনি এখনো। সো আমরা সবসময়ই আহ বইয়ের যে মূল বিষয়গুলো আছে সেগুলো আগে জানবো, তারপর আমরা হচ্ছে অনুশীলনী থেকে এক্সারসাইজ গুলো আমরা করবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই টপিকটা হচ্ছে 1.2, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। তাহলে আমাদের বুঝতে হবে স্বাভাবিক সংখ্যা কি। এখানে মৌলিক সংখ্যার কথা বলা আছে, তো স্বাভাবিক সংখ্যা কি সেটা আগে আমরা আমরা বুঝি, তারপর মৌলিক সংখ্যা কি সেটা বুঝবো, তারপর মৌলিক সংখ্যা নির্ণয় আমরা করব। তো স্বাভাবিক সংখ্যা হচ্ছে আহ 1 থেকে শুরু করে, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 থেকে শুরু করে উপরের দিকে যাব আমরা। যত ধনাত্মক সংখ্যা আছে, 1 থেকে শুরু করে উপরের দিকে যত ধনাত্মক সংখ্যা আছে সবগুলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবং এটা মনে রাখবে যে শূন্য কখনোই স্বাভাবিক সংখ্যা নয়। 1 থেকে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার সবসময় শুরু হয় 1 থেকে। আমরা যদি শূন্য ধরি তাহলে সেটা স্বাভাবিক সংখ্যা হবে না। স্বাভাবিক সংখ্যা শুরু হবে 1 থেকে। আর এটা হলো তাহলে জিনিসটা বুঝো যে স্বাভাবিক সংখ্যা হচ্ছে বা ন্যাচারাল নাম্বার, সেটা শুরু হবে, স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6, এভাবে চলতে থাকবে। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে চলতে থাকবে। তবে শূন্য আসবে না। শূন্য স্বাভাবিক সংখ্যা নয়, স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে। এবং এটাকে ইংলিশে বলা হয় ন্যাচারাল নাম্বার। 1 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত, অসীম। তারপর আসো মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা নির্ণয়। মৌলিক সংখ্যা নির্ণয় করার আগে আমরা বুঝি যে আহ, যে সকল আহ, সংখ্যা একের চেয়ে বড়, যেসব সংখ্যার এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যা হচ্ছে 1 থেকে বড় এবং একটা মৌলিক সংখ্যার যার কোনো গুণনীয়ক নেই। যার কোনো গুণনীয়ক নেই, এর মানে হচ্ছে যে ওই যে সংখ্যাটাকে শুধু ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, এক এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাকেই মৌলিক সংখ্যা বলা হয়। এবং সর্ব আহ, নিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে 2। 2 হচ্ছে সব সর্বনিম্ন মৌলিক সংখ্যা। 2 থেকে মৌলিক সংখ্যা শুরু হয়, কারণ আমি ইতিমধ্যে বলেছি যে 1 মৌলিক সংখ্যা নয়। কারণ 1কে শুধু 1 দিয়ে ভাগ করা যায়, কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। নিয়ম অনুসারে যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকেই মৌলিক সংখ্যা বলা হয়। এবং মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে। তাই 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। 2 ছাড়া বাকি সব মৌলিক সংখ্যা বিজোড় হয়। তাহলে এখানে বলা হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয়। আমরা জানি যে একের চেয়ে বড় যেসব সংখ্যার এক ও ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, তাকে সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। আচ্ছা, ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো একটি চার্টে লিখি। এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 চিহ্নিত করি এবং এর গুণিতকগুলো কেটে দিই। এরপর ক্রমান্বয়ে 3 5 এবং 7 ইত্যাদি মৌলিক সংখ্যার গুণিতকগুলো কেটে দিই। তালিকায় যে সংখ্যাগুলো টিকে রইলো সেগুলো মৌলিক সংখ্যা। তার মানে এখানে আমরা বলতেছি যে 1 থেকে 100 পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যা আছে তার চার্ট। যেহেতু স্বাভাবিক সংখ্যা কথাটা আবার আসছে, এক্ষেত্রে তোমরা খেয়াল করো যে মৌলিক সংখ্যা
কখনো ঋণাত্মক হবে না। যেহেতু মৌলিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা, তার মানে মৌলিক সংখ্যা শুরু হবে মৌলিক সংখ্যা শুরু হবে 2 থেকে, এবং সেটা স্বাভাবিক সংখ্যা। তার মানে তোমরা কখনো যদি এরকম মাথায় আসে যে -2, -2, -2, এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা হবে না। কারণ সাধারণত 2 মৌলিক সংখ্যা, কিন্তু -2 আবার মৌলিক সংখ্যা হবে না, কারণ এটা স্বাভাবিক সংখ্যা না। কারণ মৌলিক সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা হবে। তাহলে 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো একটি চার্টে লিখি আমরা। এটাকে বলে ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে মৌলিক সংখ্যা বের করা। তো এখানে 1 থেকে 100 পর্যন্ত, প্রথমে 1 থেকে 100 পর্যন্ত লেখা আছে একটা। এখানে প্রতিটি সারিতে 10 করে দেয়া আছে, 10 10 করে। তো আমরা জানি 10 10 100। সো এখানে 1 থেকে 100 পর্যন্ত নাম্বারগুলো লেখা হয়েছে। তো এইটা নির্ণয় করার পরে আমরা জানতে পারবো যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, সেটা তোমরা মনে রাখতে পারবে। কিন্তু এটা বের করার জন্য সহজ সিস্টেম হচ্ছে যে আমরা জানি এক হচ্ছে আহ, একটি ইউনিক নাম্বার, যেটা হচ্ছে মৌলিক সংখ্যা না। তাহলে আমরা এক শুরুতে বাদ দিয়ে দিব, এবং 1 থেকে 100 পর্যন্ত লেখার পরে এক তো আমরা শুরুতে বাদ দিয়ে দিব। তারপরে আমরা কি করব? দুই 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 রেখে দিব, কারণ আমরা জানি 2 হচ্ছে একমাত্র মৌলিক জোড় মৌলিক সংখ্যা। তাহলে 2 এবং 2 এর যতগুলো আহ গুণিতক আছে আমরা সবগুলো কেটে দিব। তাহলে 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 28 30 32, এইভাবে 100 পর্যন্ত যতগুলো 2 এর গুণিতক আমরা সবগুলোকে কেটে দিব। কারণ আমরা জানি যে 2 দিয়ে সকল জোড় সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে যতগুলো 2 এর গুণিতক আছে সবগুলো আমরা শুরুতেই কেটে দিব। তারপর আমরা ক্রমান্বয়ে 3, কারণ আমরা জানি 3 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, কারণ 3কে 3 দিয়ে ভাগ করা যায় এবং 1 দিয়ে ভাগ করা যায়। তাহলে 3 হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে 3 রেখে 3-এর যত গুণিতক আছে আমরা সবগুলোকে কেটে দিব। তারপর একইভাবে 5 এবং 7 দুইটা মৌলিক সংখ্যা, এবং 5 এবং 7, প্রথমে 5-এর যতগুলো গুণিতক আছে সবগুলো আমরা এভাবে কেটে দিব। তারপরে আমরা 7-এর যে গুণিতক গুলো আছে সেগুলো কেটে দিব। হ্যাঁ, ঠিক সংখ্যা কিভাবে নির্ণয় করে? এই সংখ্যা মৌলিক মৌলিক এখন বলবো নাকি? বলেন। আচ্ছা, তোমরা প্রশ্ন করেছো যে মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করে। আচ্ছা, মৌলিক সংখ্যা নির্ণয় করতে গেলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা যেই সংখ্যাটা তোমরা নির্ণয় করতে চাও, মৌলিক সংখ্যা নির্ণয় করার জন্য আমি এটাই বলছিলাম যে মৌলিক সংখ্যা নির্ণয় করার জন্য 1 থেকে 100 পর্যন্ত আমি দেখাচ্ছিলাম এটা। 1 থেকে 100 পর্যন্ত যখন আমরা এগুলো কেটে দিয়েছি, 1 থেকে 100 পর্যন্ত আমরা যে সংখ্যাগুলো বেঁচে গিয়েছে আমরা সেগুলো যোগ করে দেখেছি যে এখানে 25টা মৌলিক সংখ্যা আছে। তাহলে তুমি মনে রাখো যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। তো তোমরা প্রশ্ন করে হচ্ছে যে মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করব। মৌলিক সংখ্যা নির্ণয় করার সিস্টেম হচ্ছে যে মৌলিক সংখ্যা সংখ্যা যেটা হবে, যেই সংখ্যাকে কোনো সংখ্যাকে যদি আমি একটা সংখ্যা লিখি 9, তাহলে আহ একটা সংখ্যা 9 লিখেছি। এখন এই সংখ্যাটা মৌলিক নাকি যৌগিক নাকি সহমৌলিক, আমরা এই জিনিসটা জানবো। আমরা মৌলিক যেহেতু জেনেছি, আমরা যৌগিক সহমৌলিক সামনে জানবো ইনশাল্লাহ। তাহলে একটা সংখ্যা আমি লিখলাম, যে এটা লিখলাম 9, এই সংখ্যাটা আহ মৌলিক নাকি যৌগিক, সেটা একজন প্রশ্ন করেছো। তো সেটা হচ্ছে আমরা আমরা কি করব, আমরা হচ্ছে দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে ভাগ করে, অথবা আরেকটা হচ্ছে আমরা গুণনীয়ক গুলো দেখিয়ে। যেমন আমি যদি বলি যে 9, 9কে দুঃখিত, আমরা 9 লিখি। 9কে আমরা কিভাবে লিখতে আহ উৎপাদকে সাজাতে পারি? 9 এর গুণিতক গুলো এরকম হতে পারে: 9 একে 9, তারপর 3 গুণ 3 ইকুয়াল টু 9। তো আমি প্রথমে বলেছিলাম যে 9 যে সংখ্যাকে শুধুমাত্র 1 দিয়ে এবং ওই সংখ্যাকে দিয়ে, যেমন 9কে 9 দিয়ে ভাগ করা যাবে, ও শুধু ওই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, তাহলে সেটা মৌলিক সংখ্যা। কিন্তু 9কে 3 দিয়ে ভাগ করা যায়, এই কারণে 9 মৌলিক সংখ্যা নয়।
আবার ধরো আবার যদি ধরি 5, তাহলে 5 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। কারণ হচ্ছে 5কে যদি আমি ওইভাবে উৎপাদকে বিশ্লেষণ করি, উৎপাদকে তার গুণনীয়ক গুলো বের করি, তাহলে 5 একে 5, আর 5কে আর ভাগ করা যাচ্ছে না। 5 দুগুণে 2 দিয়ে ভাগ করলে এটা হবে 2.5, সো আর যাচ্ছে না। তার মানে 5কে 1 এবং 5 দিয়ে ভাগ করা যায়। যেমন 5কে আমি যদি আহ আমি 1 দিয়ে ভাগ করতে পারবো। সরি, আমি ওটা লিখেছি। আমি 5কে 5কে আমি 1 দিয়ে ভাগ করতে পারি। 5কে 1 দিয়ে ভাগ করলে 5 হবে। 5কে আমি 5 দিয়ে ভাগ করতে পারি, তাহলে এটা 1 হবে। কিন্তু 5কে আমি আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না। তাহলে 5 হবে আবার মৌলিক সংখ্যা। তার মানে মৌলিক সংখ্যা শুরু হয় মূলত 2 থেকে। মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে, কারণ 1 হচ্ছে একটি ইউনিক সংখ্যা, যেটা আহ, মৌলিক সংখ্যা নয়। তো 2 থেকে মৌলিক সংখ্যা, 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। কারণ 2 নিজে জোড় এবং পাশাপাশি মৌলিক সংখ্যা, 2 ছাড়া আর কোনো জোড় মৌলিক সংখ্যা নেই, এটা খেয়াল রাখবে। তারপরে হচ্ছে 2 এর পরে 3 মৌলিক সংখ্যা, কারণ 3কে 3 দিয়ে ভাগ করা যায়। 1 দিয়ে ভাগ করা যায়, এটা তোমরা মনে না রাখলে পারো। বাট শুধুমাত্র খেয়াল রাখবে যে ওই সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া যে সংখ্যা দেয়া থাকবে তাকে ওই সংখ্যাটা ছাড়া যদি অন্য অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে সেটা মৌলিক সংখ্যা হবে না। তাহলে 3কে 3 দিয়ে ভাগ করা যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, তাহলে 3 মৌলিক সংখ্যা। 5কে 5 দিয়ে ভাগ করা যাবে, তাহলে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, তাহলে 5 হচ্ছে মৌলিক সংখ্যা। তারপর 7, 7কেও 7 দিয়ে ভাগ করা যাবে, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, তাহলে 7 মৌলিক সংখ্যা। কিন্তু দেখো যদি আমি 9 লিখি, কারণ 8 লিখিনি, 9 লিখলাম, সো 9, এখন 9কে দেখি বিজোড় সংখ্যা দেখে মনে হচ্ছে মৌলিক, কিন্তু 9কে 9 দিয়ে ভাগ করা যায়, তাহলে হবে 1। আবার 9কে ওই সংখ্যা 9কে 9 দিয়ে ভাগ করলাম, সমস্যা নেই, কিন্তু 9কে আবার অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, যেমন 3 দিয়ে ভাগ করলে হবে 3। তাই 9 কি মৌলিক সংখ্যা? 9। তাহলে 9 এর পরে 10, 10কে 5 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 10 দিয়ে ভাগ করা যায়, 10 যৌগিক সংখ্যা। তার মানে এরপর হচ্ছে 11, তার মানে 11 হচ্ছে আমার মৌলিক সংখ্যা। এভাবে চলতে থাকবে। তাহলে আশা করছি মৌলিক সংখ্যার জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবং আবারও বলতেছি যে এখানে একটা লাইন ছিল যে বলা হয়েছে যে 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোকে চার্টে লিখো। এবং মৌলিক সংখ্যা নির্ণয়ের মধ্যেই কথাটা আছে যে 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো চার্টে লিখো। তার মানে মৌলিক সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যার মধ্যে হবে, এর বাইরে হবে না। যেমন আমরা জানি যে সংখ্যা অনেক ধরনের হতে পারে। একটা বাস্তব সংখ্যা হতে পারে, বাস্তব সংখ্যাতে ধনাত্মক ঋণাত্মক সব থাকবে। সো সংখ্যাগুলোকে যদি আমি প্রথম থেকে শুরু করি, সংখ্যা 2 ধরনের হবে, একটা বাস্তব, একটা হচ্ছে কাল্পনিক। তো কাল্পনিক সংখ্যার কোনো প্রকারভেদ নাই, কিন্তু দুনিয়াতে যত সংখ্যা আছে সবগুলো বাস্তব সংখ্যার আহ প্রকারভেদ। বাস্তব সংখ্যার যত প্রকারভেদ আছে, যেমন একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আরেকটা হচ্ছে আহ বাস- মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, অনেক ধরনের সংখ্যা আছে, সবকিছু বাস্তব সংখ্যার অন্তর্গত। তাহলে আমরা যদি দেখি যে আহ স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু হয়, এবং সেটা অসীম পর্যন্ত ধনাত্মক দিকে যাবে, 1 থেকে ডান দিকে যেতে থাকবে আমরা যদি সংখ্যা রেখে চিন্তা করি। কিন্তু শূন্য অবশ্যই স্বাভাবিক সংখ্যা না, এবং মৌলিক সংখ্যাও শূন্য হয় না, 1 হয় না। মৌলিক সংখ্যা 2 থেকে শুরু হয়, এবং মৌলিক সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা হয়। কারণ তোমরা কখনো ঋণাত্মক সংখ্যাগুলোতে মৌলিক সংখ্যা খুঁজতে যেও না, মৌলিক সংখ্যা পাবে না। তাহলে তোমরা তাহলে জানতে পারলে যে মৌলিক সংখ্যা কি। আর যেই সংখ্যাকে ভাগ করা যায় ওই সংখ্যা দ্বারা, যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, ওইটা যৌগিক সংখ্যা বলে। তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে যাকে শুধুমাত্র ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, যার 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণিতক নাই, গুণনীয়ক নাই, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। আর যাকে ওই সংখ্যা ছাড়াও অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাকে যৌগিক সংখ্যা বলা হয়। যেমন 4 একটা যৌগিক সংখ্যা, 4কে 4 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 4 হচ্ছে একটা যৌগিক সংখ্যা। তাহলে এটা হচ্ছে সংখ্যার বিষয়টা, স্বাভাবিক সংখ্যার। আমরা তাহলে 1 থেকে 100 পর্যন্ত, তোমরা একটা বাসা ট্রাই করবে যে এখানে আমি কথাগুলো বলেছি অলরেডি, বাট এখানেও আছে, তুমি তোমাকে কিভাবে কাটতে হবে। এখানে প্রথমে তুমি 2 এর গুণিতক 2 ঠিক রেখে 2 এর গুণিতক গুলো কেটে ফেলবা, 3 ঠিক রেখে 3 এর গুণিতক গুলো কেটে ফেলবা, 5 ঠিক রেখে 5 এর গুণিতক সব কেটে ফেলবা, 7 ঠিক রেখে 7 এর সব গুণিতক কেটে ফেলবা। তাহলে অটোমেটিক সব কাটাকাটি হয়ে যাবে। তোমাকে 9 9 তো আহ, 9 হচ্ছে একটা
মৌলিক যৌগিক সংখ্যা, এই জন্য নয়া লাগছে না। সাথে পরে 8 একটা যৌগিক সংখ্যা, 9 একটা যৌগিক সংখ্যা, 10 একটা যৌগিক সংখ্যা। তো 10-এর পরে আর যেতে হবে না, অলরেডি সব কাটা হয়ে যাবে। তো 10-এর পর যেতে হবে না। এই নিয়ম অনুসারে 2, 3, 5, 7 এই চারটা সংখ্যার যত গুণিতক আছে, গুণিতক মানে হচ্ছে নামতার মতো আমরা গুণ করে করে যাব। যদি বলি দুইয়ের গুণিতক গুলা কি, দুইয়ের গুণিতক হচ্ছে 2 এ একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, এইভাবে হচ্ছে সব দুইয়ের গুণিতক। আবার 3-এর গুণিতক কি, 3 একে 3, 3 দুগুণে 6, তারপর 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, এভাবে সবগুলো হচ্ছে 3-এর গুণিতক। আবার 5-এর গুণিতক কি, 5-এর নামতা 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 30, এভাবে 5-এর 5 20 100 পর্যন্ত। তারপরে তারপর হচ্ছে 7, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21। তো 7-এর নামতা পড়তে থাকবা, 7-এর নামতা পড়তে পড়তে একবার লাস্ট পর্যন্ত যেখানে গিয়ে দেখবা যে 7-এর নামতা যায়, ততটুকু কেটে ফেলবা। সব কাটাকাটি করার পরে যা থাকবে এটাই ইরাটোস্থিনিস ছাঁকনি, মানে একবার সব ছেঁকে ফেললাম, ছেঁকে আমি মৌলিক সংখ্যাগুলো পেয়ে যাব। এটা মনে রাখবা যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টা। এবং এগুলো মনে রাখার টেকনিক আছে, যদিও তোমাদের এইগুলো জানতে হবে না, এই জন্য আর এটা বলছি না। বাট এটা মনে রাখো যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি, এবং তোমরা বেশি বেশি প্র্যাকটিস করলে, লিখলে, দেন অটোমেটিক তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা মৌলিক সংখ্যা কোনটা যৌগিক সংখ্যা। তখন তোমাদের আর সমস্যা হবে না। তারপর দেখো, আহ সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয়। উদাহরণ এক, আমরা হচ্ছে এখন প্যাটার্ন কি আমরা বুঝতে পারলাম, তারপর স্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যা, এগুলো প্রয়োজন ছিল, এগুলো বুঝতে পেরেছি। তারপরে এখন আমরা উদাহরণ উদাহরণ ধরে ধরে সামনের দিকে আমরা যাবো ইনশাল্লাহ। অনেকগুলো ইন্টারেস্টিং বিষয় আসতে থাকবে একটার পর একটা, তোমরা মনোযোগ দিয়ে শোনো। তাহলে এখানে কি বলা হয়েছে, সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয়। হ্যাঁ। ক্লিয়ার শোনা যাচ্ছিল, হুম। তোমরা ক্লাস কেমন করছো হুম। হুম। কেমন? আচ্ছা, তাহলে তোমরা, আমি অনেকক্ষণ কথা বলতেছি তো তোমরা, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না, তোমরা আমাকে দেখতে পাচ্ছ। তো তোমরা কমেন্ট করে জানাবে ইনশাল্লাহ যে আমার কথা তুমি ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, তারপরে আমাদের বোর্ডে লেখা ভালোভাবে দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, তোমরা কমেন্ট করো, আমি দেখতে পাবো ইনশাল্লাহ। আর আজকে যেটা আমাদের প্রথম প্রথম ক্লাস, ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আমরা আরো পরিচিত হয়ে উঠবো। এবং অবশ্যই আমরা পড়াশোনা করবো ইনশাল্লাহ। আমরা যতটুকুই যতটুকু সময় ক্লাস করব, আমরা চেষ্টা করব এটাকে ফ্রুটফুল করার জন্য ইনশাল্লাহ। আহ উদাহরণ এক, এখানে কি বলা হয়েছে দেখো, যে প্রদত্ত সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। তোমরা এখন, তোমরা খাতা, এতক্ষণ তোমরা আমার কথা শুনেছো, কিছু লিখেছো হয়তো বা, এখন তুমি আমার সাথে সাথে লিখো। এখন থেকে জাস্ট নাম্বার দাও, উদাহরণ এক লিখে জাস্ট অ্যান্সার গুলো আমার সাথে সাথে একটু খাতার মধ্যে রাফ করে টুকে রাখো। এতে করে তোমার প্র্যাকটিস হয়ে যাবে ইনশাল্লাহ। এতে তো প্র্যাকটিস হয়ে যাবে এবং পরবর্তীতে তোমার মনে থাকবে। কারণ আদারওয়াইজ তুমি যদি সাথে সাথে কিছু না করো, তাহলে ক্লাস শেষে তোমার কনফিউশন তোমার তৈরি হবে, তুমি বুঝতে পারবে না যে আসলে আমি কি বলেছিলাম। তাহলে এখানে কি বলছে, একটা জাস্ট আমরা এতক্ষণ প্যাটার্ন সম্পর্কে জেনেছি, এখন প্যাটার্ন প্যাটার্ন অঙ্ক শুরু হয়েছে, আসলে আর কিছুই না। তাহলে দেখো, উদাহরণ এক, প্রদত্ত সংখ্যাগুলোর আহ পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। তাহলে প্যাটার্ন, এই যে সিকোয়েন্স, যে এই জিনিসটা হচ্ছে সিরিয়ালে যাচ্ছে, দিস ইজ প্যাটার্ন সিকোয়েন্স বলতেছি আমরা। সো যেমন প্রথম সংখ্যাটা কি, 3, তারপরে হচ্ছে 10, তারপর হয়েছে, তারপর দিয়েছে 17, তারপর দিয়েছে 24, তারপরে 31। তো আমরা শুরুর দিকে এরকম প্যাটার্ন দেখেছিলাম যে প্রথমে ছিল প্রথমে ছিল 1, তারপর 3, এভাবে পার্থক্য এরকম ছিল। তো এখন হচ্ছে যে প্রথম সংখ্যা হচ্ছে 3, তারপর 10, তারপর 17, তারপরে 24, তারপরে 31, 1 2 3 4 5টা সংখ্যা দিয়েছে কমা দিয়ে দিয়ে। তারপরে ডট ডট দিয়ে দিয়েছে, পরবর্তী সংখ্যাগুলো আর দিইনি, এখানে দেওয়া হয়নি। তো প্রশ্ন কি বলছে, প্রশ্নে বলেছে যে প্রদত্ত সংখ্যাগুলো পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। মিনিমাম দুইটা সংখ্যা নির্ণয় করতে বলছে, একটা বলে একটা বের করবো, দুইটা বলে দুইটা, যদি তিনটা বলে তিনটা। কারণ তুমি একটা পারলে সবগুলো পারবে। তাহলে দেখো যে তালিকার সংখ্যাগুলোর পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য আমরা প্রথমে দেখব। যে যে সংখ্যাগুলো যখন দেয়া আছে সিরিয়ালি, তো আমাদেরকে দেখতে হবে তাদের মধ্যে পার্থক্য কত। কারণ এটা কি প্যাটার্নে আছে, এক 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 সিকোয়েন্স এক এক ভাবে থাকবে, আমাদেরকে আমাদেরকে ধরে নিতে হবে, বুঝতে হবে
যে এখানে আসলে প্যাটার্নটা কিভাবে সাজানো হয়েছে। এখানে যেমন পার্থক্যটা আমরা দেখতেছি যে 3 থেকে 10, এখানে 7 করে পার্থক্য, 10 থেকে 17, এখানেও 7 করে পার্থক্য, 17 থেকে 24, এখানেও 7, তারপরে 31, এখানেও 24 থেকে 31, 31 থেকে 24 বিয়োগ করলে হয় 7, 24 থেকে 17 বিয়োগ করলে হয় 7, 17 থেকে 10 বিয়োগ করলে হয় 7, 10 থেকে 3 বিয়োগ করলে হয় 7, তার মানে 7 করে করে বেড়েছে। তো এটা আমাদের বুঝতে হবে, কারণ এক এক প্যাটার্নের এক এক ধরনের থাকবে, সবসময় যে শুধু বিয়ে করতে হবে সেটা না। এক প্যাটার্ন গুলা হচ্ছে, এটাই মজা, প্যাটার্ন গুলো এক ধরনের পাজল বলতে পারো। কারণ প্যাটার্ন অঙ্কগুলা একটা সিরিজ, একটা ধারা, একটা প্যাটার্ন, এটা কিভাবে আসছে, এটা এখানে একটা স্টোরি আছে। আমরা যখন সামনে আরেকটু যাব তখন আমরা যাবো যে প্যাটার্ন কে আবিষ্কার করছে, প্যাটার্নের যে স্টোরি গুলো আছে, কিভাবে আসলো প্যাটার্ন, এই জিনিসটা কিভাবে আসছে, কে আবিষ্কার করছে, নিশ্চয়ই কেউ না কেউ আছে যারা আবিষ্কার করেছেন, যারা কাজ করেছেন, গণিতবিদ আছেন, ওনাদের সম্পর্কে আমরা জানবো। তাহলে এটা, এই প্যাটার্নে বলা হচ্ছে যে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য হচ্ছে 7। অতএব পরবর্তী দৈর্ঘ্য সংখ্যা হবে কত? তোমরা এবার নিজেরাই বলতে পারো যে কত হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যা পার্থক্য 7, 7 করে করে এটা বেড়েছে, যোগ হয়েছে। তাহলে এখানে যেমন 3-এর সাথে 7 যোগ করে হয়েছে 10, 10-এর সাথে 7 যোগ করে হয়েছে 17, 17-এর সাথে 7 যোগ করে হয়েছে 24, 24-এর সাথে 7 যোগ করে হয়েছে 31। তাহলে 31-এর সাথে 7 যোগ করলে কত হবে? 31-এর সাথে 7 যোগ করলে, তোমরা ক্লাস 8-এ পড়ো, সো তোমাদের এটা জাস্ট সিম্পল যোগ, মেন্টাল ম্যাথ, যে 31-এর 7 যোগ করলে 38। তাহলে এই যে এখানে প্যাটার্ন, এই ডট ডটের মধ্যে মানে 31-এর পরবর্তীতে আমরা বলতে পারি যে এটা হবে 31 + 7, 31 + 7 এটা হবে 38। তারপরে কি হবে? আমরা 31-এর পর 38 পেয়ে গেলাম, তো 38-এর সাথে আরো 7 যোগ করবো, কারণ 31-এর সাথে 7 যোগ করলাম, পার্থক্য 7, এই জন্য 7 যোগ করলাম, এগুলো 38, 38-এর সাথে যদি 7 যোগ করি তাহলে এখানে কি আসবে? 45। তাহলে এবার প্রশ্নে আর চাই নাই, তুমি যদি আরো বের করতে চাও, 45-এর সাথে আরো 7 যোগ করে দাও, তাহলে তুমি কত পাবা? ওইটা হবে পরবর্তী প্যাটার্ন সংখ্যা। এভাবে তুমি সংখ্যাগুলো বের করতে পারবে একটার পর একটা। তাহলে আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, যা 7 করে করে বেড়েছে, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবে। তারপর 2 নাম্বার, একটু মনোযোগ দিয়ে শুনবে, অনুশীলনী থেকে বেশি অঙ্ক উদাহরণের মধ্যে আছে, তো আমাদের এগুলো বুঝতে হবে। সংখ্যাগুলোর 2 নাম্বার উদাহরণে বলা হচ্ছে যে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। এখানে আরেকটা প্যাটার্ন দেওয়া আছে, সংখ্যার প্যাটার্ন। প্যাটার্ন হতে পারে জ্যামিতিক প্যাটার্ন, সাংখ্যিক বা সংখ্যার প্যাটার্ন, অন্যান্য প্যাটার্ন হতে পারে, বিভিন্ন ডিজাইন নকশা, এগুলো একটা প্যাটার্ন। তাহলে এখানে আরেকটা সংখ্যার প্যাটার্ন আছে, যে সংখ্যাগুলো এইভাবে ক্রমান্বয়ে দেওয়া আছে: 1, 4, 9, 16, 25, কমা দিয়ে দিয়ে নাম্বারগুলো দেওয়া আছে, এবং বলেছে যে আহ পরবর্তী সংখ্যা কত হবে। শুধু একটা সংখ্যা বের করলে হবে, এখানে কয়েকটা চাইনি, জাস্ট যেমন হচ্ছে 1, 4, 9, 16, 25, তা 25-এর পরে সংখ্যাটা কি হবে সেটা তোমাকে বের করতে হবে। তবে এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ আগেরটাতে ছিল একটা কনস্ট্যান্ট পার্থক্য, একটা নির্দিষ্ট পার্থক্য ছিল, ফিক্সড পার্থক্য ছিল যে 7 করে করে বেড়েছে। কিন্তু এখানে একটু চেঞ্জেস আসছে। সো এই জিনিসটাই তোমাদেরকে চিন্তা করতে সাহায্য করবে, ম্যাথ গেমস, ম্যাথ পাজলস। কারণ আমরা নর্মালি 2 2 যোগ করলে 4 হয়ে যায়, কিছু ম্যাথ আছে সিম্পল, আবার কিছু আছে যেখানে একটু চিন্তা করতে হয়, বেশি চিন্তা করতে, ব্রেন ইউজ করতে হয়। তো এক্ষেত্রে দেখো যে সংখ্যাগুলোর মধ্যে প্রথমে আমরা পার্থক্যটা দেখতেছি যে 1 থেকে 4 এখানে পার্থক্য হচ্ছে 3, তারপর 4 থেকে 9 এটা পার্থক্য হচ্ছে 5, 9 থেকে 16 পার্থক্য হচ্ছে 7, তারপর 16 থেকে 25 এটা পার্থক্য হচ্ছে 9। এখানে কিন্তু একই ভাবে একই হারে চেঞ্জ হয় না, যেমন এখানে
দিয়েছেন? ওকে, দুঃখিত। আহ নেটের সমস্যার জন্য স্বাভাবিকভাবে আহ বিঘ্ন ঘটেছে, এই জন্য আমরা দুঃখিত। তাহলে হ্যাঁ, এখন আমাকে দেখতে পাচ্ছ কিনা ইনশাল্লাহ কমেন্ট করে জানাও। এবং তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, এবং হচ্ছে তোমরা এগুলো লিখো। হ্যাঁ, শুধু মূল কথা, মূল অঙ্কটা লিখো, পার্থক্য মানে জাস্ট সব লিখতে হবে না, মূল অঙ্কটা লিখো এবং বোঝার চেষ্টা করো এখানে কি বলা হয়েছে। সো 2 নম্বর অঙ্কতে ছিলাম। তো এখানে এরকম ছিল যে নাম্বারগুলো ছিল এরকম 1, 4, 9, 16, 25, এগুলো সিরিয়ালে দেওয়া আছে। 25-এর পরের সংখ্যাটা কি হবে? তাহলে দেখো একটা জিনিস চিন্তা করো, দেখো যে প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে। 3-এর পরে 5, এখানে 2 পার্থক্য। 5-এর পরে হচ্ছে 7, তাহলে এখানে 2 করে বাড়ছে। 3-এর পরে 5 হয়েছে। তারপরে হচ্ছে আহ পার্থক্যটাই 2 করে বেড়েছে, এমন না যে সব জায়গায় প্রতিটি জায়গায় 3 করে অ্যাড হয়েছে। সো এখানে 1 থেকে 4-এর মধ্যে পার্থক্য 3। 3-এর পরে সেখানে হয়েছে 5, 5-এর পরে হয়েছে 7, 7-এর পরে 9। তাহলে এবার বুঝতে হবে এখানে পার্থক্যটা কত করে বাড়তেছে। এমন না যে শুধুমাত্র একটা এর আগে ছিল এরকম যে একই পার্থক্য সবগুলো সংখ্যার সাথে ওই পার্থক্যটা যোগ করে দিয়েছিলাম। কিন্তু এখানে আমাদেরকে খেয়াল করতে হবে যে পার্থক্যটা 2 করে বাড়তেছে। সো পার্থক্যটা আর কনস্ট্যান্ট নাই, পার্থক্যটা ফিক্স নাই, এটা বাড়তেছে। সো পার্থক্যটা কিভাবে বাড়তেছে? 2 করে বাড়তেছে। সো প্রথমে যদি 3 করে বাড়ে, পরে 5 করে বেড়েছে, 7, 2 করে দুই দুই বেশি হয়েছে, 7-এর পর 9। তাহলে বুঝতে হবে যে 25 এবং 25-এর পরে যে সংখ্যাটা আসবে, ওই সংখ্যাটার সাথে 25 সংখ্যাটা কিভাবে আসবে, 25-এর সাথে একটা সংখ্যা যোগ করতে হবে। সেটা কত? আমরা দেখতেছি যে প্রতিটি যে ঘরে যে পার্থক্য সেখানে 2 করে বাড়তেছে। স্যার 9-এর সাথে আসলে 2 করে বাড়বে, 9-এর সাথে যদি আরো 2 বাড়ে তাহলে সেটা 11 হয়। তাহলে 25-এর সাথে 11 যোগ করবা। 25-এর সাথে 11 যোগ করলে হবে 36। তার মানে আমাদের নেক্সট সংখ্যা হবে, পরবর্তী সংখ্যা হচ্ছে 36। দেখো 25, এটা এখানে মূল সংখ্যা, কিন্তু পার্থক্য ছিল আগেরটাতে 9, কিন্তু পরেরটাতে কি হবে? আর 2 বাড়বে। তাহলে 9 আর 2 হচ্ছে 11, সাথে 11 যোগ করতে হবে, এটা হচ্ছে পার্থক্য। জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, তাহলে তোমরা একটু কমেন্ট করে জানাও যে তোমরা বুঝতেছো কিনা আসলে। ঠিক আছে? এবং বিশেষ করে এখন যে আমি কথাটা বললাম, যে এই যে উদাহরণ 2 নাম্বার, এটা তোমরা বুঝছো কিনা, কারণ এটা আগেটা থেকে একটু ডিফারেন্ট আছে, একটু আলাদা আছে। তো তোমরা একটু দেখো, তোমাদের ব্রেন খাটাও এবং চিন্তা করো যে এটা কিভাবে এটা হয়েছে। যে এখানে 2 করে বেড়েছে পার্থক্যটা, তো 9-এর পরে পরবর্তী স্বাভাবিকভাবে পরের সংখ্যার জন্য পার্থক্যটা হবে 9-এর সাথে আর 2 বাড়বে, তাহলে 11 হবে। তাহলে 25-এর সাথে 11 যোগ করলে হবে 36। একইভাবে 36-এর পরের সংখ্যাটা কি হবে? এটা তোমরা কমেন্ট করে আমাকে জানাও, আমি লিখে দিচ্ছি। তোমরা আমাকে এটা কমেন্ট করে জানাও যে দেখো 25, আমি বললাম যে 25-এর সাথে আমরা 9, 9-এর পরে 25-এর পরে সাথে যে সংখ্যাটা হবে, এখানে 9-এর সাথে আর 2 যোগ করলে হবে 11। তাহলে আরো 2 করে পার্থক্যটা বাড়তেছে। তাহলে 25 আর 11 যোগ করবে এবার। 25 এবং 11 যোগ করলে হবে কত হবে? 36। তাহলে আমাকে তোমরা এবার তোমরা কমেন্ট করে আমাকে বলতে পারো, কারণ পরবর্তীতে আমি তোমাদের কাছে শুনবো তোমাদের কথাগুলো। তোমরা আমাকে প্রশ্ন করবে কোথায় বুঝো না বা কি জানতে চাও, কিন্তু এখন তোমরা এখন লিখতে পারো যে 36, 36-এর পরের সংখ্যাটা কি হবে? কারণ এখানে 11 করে বেড়েছে, তাহলে 11-র পরের সংখ্যাটা কি কত করে বাড়বে? 13 করে বাড়বে, 2 করে বাড়তেছে। 11-র পরে 13, 12, 13। তো এবার 36 আর 13 এটা যোগ করো। যোগ করে যত আসবে তত হচ্ছে কত? 49। মাশাল্লাহ। তাহলে তোমরা অনেকে 49 বলেছো, তার মানে আমি বুঝতে পারলাম যে তোমরা বুঝতেছো। এটা হচ্ছে আমার সার্থকতা, কারণ তোমরা যদি না বুঝো তাহলে আমার কথা বলে কোনো লাভ নাই। কারণ শিক্ষকতা একটা নোবেল প্রফেশন, এবং এটার প্রথম আহ, শিক্ষকতার প্রথম আহ, শিক্ষক হচ্ছেন মানে হচ্ছে আল্লাহ। তার নবীকে পাঠিয়েছে, নবীদের পাঠিয়েছে শিক্ষা দেওয়ার জন্য। সো এটা অনেক একটা গুরুত্বপূর্ণ কাজ। এখানে আমাকেও গুরুত্ব দিয়ে ডেলিভার দিতে হবে লেকচার, এবং তোমাদেরও সেটা শুনতে হবে। এবং তোমরা যদি বুঝো তাহলে সেটাই আমার সার্থকতা। তাহলে এটা এখানেই শেষ, এটা আমরা আর যাবো না। বাট তোমরা যে বুঝতে পেরেছো
এটা আমি ক্লিয়ার হলাম। আচ্ছা, এরপরে দেখো নেক্সট কি আসছে। আহ যেহেতু অধ্যায়টা তোমাদের প্রথম অধ্যায় এবং এটা নতুন অধ্যায়, তো সো বেশি তাড়াহুড়া করে সামনে যাওয়ার সুযোগ নেই। কারণ তাড়াহুড়া করে গেলে তোমরা কিছু বুঝতে পারবে না। তাহলে দেখো 3 নম্বর, তারপরে এটা কাজ আছে, কাজটা নিয়ে কথা বলবো। উদাহরণ 3, আমি কোনো উদাহরণ বাদ দিচ্ছি না, আমি চাচ্ছি যে সবগুলো তোমরা প্র্যাকটিস করো। সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় নির্ণয় করো। আগের মতো একটা প্যাটার্ন দেওয়া আছে, এগুলোকে বলা হয় প্যাটার্ন। এতক্ষণ তোমরা জেনে গিয়েছো যে এই সংখ্যাগুলোকে যখন ক্রমান্বয়ে কমা দিয়ে সাজিয়ে দেওয়া হয় কোনো সংখ্যা সিরিজ, তো এটাকে আমরা প্যাটার্ন বলি। তাহলে 1, 5, 6, 11, 17, 28, 1, 5, 6, 11, 17, 28, তাহলে তোমরা স্বভাবতই এই সংখ্যাগুলোকে লিখে ফেলবা খাতার মধ্যে। লিখে তারপরে চিন্তা করবা যে একটা সংখ্যার পরের সংখ্যাটা কোন উপায় লিখেছে, কোন প্যাটার্ন ইউজ করেছে, তারা কোন ধরনের সূত্র ইউজ করেছে। এক ধরনের, আমি যদি অন্যভাবে বলি, তাহলে এটাকে সূত্রে ফেলা যায়। আমরা অনেক প্যাটার্ন আমরা সামনে পড়বো, দেখবো যে এই প্যাটার্ন গুলোকে একটা সূত্রে ফেলা যায়। এটা আমরা কিছুক্ষণ পর ইনশাল্লাহ পাবো। কারণ তুমি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো আমি যদি তোমাকে যোগ করতে দেই, তাহলে তুমি ক্যালকুলেটরে করতে অনেক সময় লেগে যাবে। হাতে করতে পারবো না, 1 থেকে 100 পর্যন্ত যোগ করতে পারবো না। 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ এভাবে 100 পর্যন্ত যদি তোমাকে দিই, তাহলে তুমি, এটা একটা প্যাটার্ন হবে কিন্তু তুমি এটা সহজে বের করতে পারবে না, অনেকক্ষণ লেগে যাবে। তো এইটা এক- এই জিনিসগুলো বের করতে সূত্র আবিষ্কৃত হয়েছে। এগুলো মজার, অনেকগুলো মজার গল্প আছে, আমরা এগুলো জানবো ইনশাল্লাহ। সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে বলছে, পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে বলেছে, মানে একটা সংখ্যা নির্ণয় করতে বলেছে। তোমরা চাইলে অনেকগুলো বের করতে পারবে। তাহলে দেখো যে 1 থেকে 5, এখানে কি করা হয়েছে, 1 থেকে 5-এর মধ্যে পার্থক্য হচ্ছে 6। তারপরে 5 থেকে আহ কি লিখেছে এটাতে, দেখো তাহলে এখানে 1, 5, 6, 11, 17, 28, এখানে তোমার বলেছে যে পরবর্তী সংখ্যাটা, তো এটা একটা ডিফারেন্ট প্যাটার্ন, এটা পুরোপুরি আলাদা, আগেটার মতো না। তো এখানে পার্থক্য বের করতে হবে না, জাস্ট দেখো যে পার্থক্য যদি বের করো তাহলে ম্যাচ করবে না। যেমন 1 থেকে 5-এর মধ্যে পার্থক্য হচ্ছে 4, বা 5 থেকে 6 হচ্ছে 1, 6 থেকে 5 হচ্ছে 1, বা এখানে 4, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 5, তো এইভাবে এটা ম্যাচ করবে না। তো এখানে কি করেছে, এখানে আসলে পাশাপাশি দুটি সংখ্যাকে যোগ করেছে। তো এটাকে ডিফারেন্ট প্যাটার্ন। তো এখানে হচ্ছে যে 1 আর 5 যোগ করলে 6 হয়, 5 এবং 6 যোগ করলে হয় 11, তারপর 6 এবং 11 যোগ করলে হবে 17, 11 এবং 17 যোগ করলে হবে 28, 17 এবং 28 যোগ করলে হবে কত, 45। তাহলে তোমার এতটুকু পর্যন্ত 17, 28, তার মানে হচ্ছে আগের সংখ্যা দুটো যোগ করে পরের সংখ্যাটা পাওয়া যাচ্ছে। এই সংখ্যাটা যে প্যাটার্নে লেখা হয়েছে, এখানে একটা মজার বিষয় চলে আসছে অলরেডি। এই জিনিসটাতে এখানে চলে আসছে, সেটা হচ্ছে যে এই যে কাজটা দিয়েছে, যেমন 0, 1, 1, 2, 3, 5, 8, 11, 21, 34, সংখ্যাগুলোকে ফিবোনাকি সংখ্যা বলা হয়। সংখ্যাগুলোতে কোনো প্যাটার্ন দেখতে পাও কি? তো এই জিনিসটা আমরা এখন বুঝতে পারবো, এবং এই আগের অঙ্কটার সাথে এটা একটা মিল আছে। যে এখানে অ্যান্সারটা হবে কি, তোমরা সহজে, আমার মনে হয় কেউ না কেউ কনফিউজ হতে পারো, সেটা হচ্ছে এখানে বের করা খুবই সহজ। জাস্ট সামনে দুটো সংখ্যা যোগ করলে পরেরটা পাবা। 1 আর 5 যোগ করলে 6, 6, 11 যোগ করলে পাবা কত, 17। তাহলে 11 এবং 17 যোগ করলে পাবা 28, 11 এবং 17 যোগ করে পাবা 28। তাহলে 28-এর পরেরটা কি হবে, 17 এবং 28 যোগ করবা। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং এটা বুঝছো কিনা আমাকে বলো। যে সিম্পলি প্রথম দুটো সংখ্যা যোগ করলে পরের সংখ্যাটা পাওয়া যায়। 1 এবং 5 যোগ করলে 6 হয়, 6 এবং 11 যোগ করলে 17 হয়, 17 এবং 11 এবং 17 যোগ করলে 28 হয়, এবং 28-এর সাথে, তাহলে এই 17 এবং 28 যদি তুমি যোগ করো তাহলে পাবো 45। তারপর পরবর্তী সংখ্যাটা 45 কিভাবে আসছে, আগের সংখ্যা দুটো যোগ করা হয়েছে। এবং দুইটা সংখ্যা পরস্পর যোগ করলে করে যে পরের সংখ্যাটা পাওয়া যায়, এই পদ্ধতিটাকে বলা হয় ফিবোনাক্কি সংখ্যা। এগুলোকে বলা হয় ফিবোনাক্কি সংখ্যা বা ফিবোনাচ্চি সংখ্যা। এর কারণ হচ্ছে এই সংখ্যাটা আবিষ্কার করেছে একজন বিখ্যাত ইতালিয়ান গণিতবিদ, লিওনার্দো দা পিসা, যার ডাকনাম হচ্ছে ফিবোনাক্কি। তো ফিবোনাক্কি নামে এই সংখ্যাগুলোর নামকরণ করা হয়েছে। হ্যাঁ,
এইটা আমি, দেখো, যে ফিবোনাক্কি সংখ্যা, যেহেতু ফিবোনাক্কি কথা এসেছে, সো আমি লিখছি। তো তাহলে আমি কি বললাম, যে তোমার ফিবোনাকি সংখ্যা, এই প্যাটার্ন গুলো, এর আগে যে অঙ্কটা ছিল ওটা ওটা যে ছিল ফিবোনাকি সংখ্যা। ফিবোনাকি সংখ্যা হচ্ছে যে পরপর দুইটা সংখ্যা যোগ করলে যদি পরের সংখ্যাটা পাওয়া যায়। যেমন ধরো এখানে 0 এবং 1 যোগ করো, কত পাবা? 1। 1 এবং 2 যোগ করো, পাবা কত? 3। 3 এবং 5 যোগ করলে কত পাবা? 8। 8 এবং 13 যোগ করবা, পাবা 21। তারপর 21 এবং 34 যোগ করলে তুমি পাবা নেক্সট সংখ্যাটা পাবা। তার মানে ফিবোনাকি সংখ্যা হচ্ছে যে পরপর দুটো সংখ্যা যোগ করলে পরের সংখ্যাটা পাওয়া যায়। পাওয়ার যে নিয়মটা ওইটি হচ্ছে ফিবোনাকি সিরিজ বলা হয়, ফিবোনাকি সংখ্যা বলা হয় এই সংখ্যাগুলোকে। এবং এর আবিষ্কারকের নাম অনুসারেই এটা নামকরণ করা হয়েছে। তার নামই তার ডাকনাম ছিল ফিবোনাকি, বা অনেকে ফিবোনাচ্চি উচ্চারণ করে। এবং সে ইতালিয়ান গণিতবিদ, তার নাম হচ্ছে লিওনার্দো লিওনার্দো দা পিসা, নট লিওনার্দো দা ভিঞ্চি। সো এটা হচ্ছে ফিবোনাকি সিরিজের একটা বিষয়, একটা 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 বিশেষত্ব, একটা ডিফারেন্ট কিছু। এবং এটার সাথে প্রকৃতির একটা সম্পর্ক আছে। প্রকৃতির যেই বিন্যস্ত গুলো আছে, উনি বলেছেন যে প্রকৃতিতে অনেকগুলো জিনিস আছে যেটা ফিবোনাকি সিরিজ ফলো করে। ফুলের পাপড়ি, তারপর খরগোশের যে বাচ্চাগুলো যেভাবে, এটা অনেকে বলেছে যে ফিবোনাকি এই প্যাটার্নটা আবিষ্কার করেছে খরগোশের বাচ্চাদের বংশবৃদ্ধি দেখে। খরগোশের বাচ্চারা কিভাবে বংশবৃদ্ধি করে সেটা দেখে সে এই সংখ্যাটা আবিষ্কার করেছে। আচ্ছা, এবার এই কাজটা আমরা এখন করব, নাকি তোমাকে হোমওয়ার্ক দিয়ে দেবো? এখানে বলা হয়েছে যে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টা সংখ্যা দেওয়া আছে, 0 1 1 2 3 5 5 8 13 21 34। এই সংখ্যাগুলো ফিবোনাকি যে প্যাটার্ন ওইটা মেনে হয়েছে। 0 1 যোগ করলে 1 হয়, 1 1 যোগ করলে 2 হয়, 2 আর 1 যোগ করলে 3 হয়, 2 আর 3 যোগ করলে 5, তারপরে হচ্ছে 3 আর 5 যোগ করলে 8, 5 আর 8 যোগ করলে 13, 8 আর 13 যোগ করলে 21, 13 21 যোগ করলে 34। এখানে মোট 10টা সংখ্যা হয়েছে ফিবোনাকি যেই পদ্ধতি, ফিবোনাকির যে সিস্টেমটা ওইটা ফলো করে। তো এখন বলেছে যে সংখ্যাগুলোকে কি ফিবোনাকি সংখ্যা বলা হয়? তুমি অবশ্যই বলবে হ্যাঁ, এই সংখ্যাগুলোকে ফিবোনাকি সংখ্যা বলা হয়, কারণ পরপর দুটি সংখ্যা যখন যোগ করে সেম পরের সংখ্যাটা পাওয়া যায় ওটাকে ফিবোনাকি সংখ্যা বলে। আর সংখ্যাগুলোতে কোনো প্যাটার্ন দেখতে পাও কি? একটা প্যাটার্ন আছে অবশ্যই, এটা অবশ্যই প্যাটার্ন, সো এটা প্যাটার্নের একটা অঙ্ক। তাহলে দেখা গেল তো প্যাটার্ন কি সেটা আমরা জানলাম। তো প্যাটার্নের ক্ষেত্রে শুধুমাত্র ফিবোনাক্কি যে ভূমিকা পালন করে সেটা না, আরো অনেকেই পালন করেছে, সেটা আমরা একটার পর একটা আসবে। আমি তোমাদের শুরুতেই বলেছিলাম যে এখানে অনেকগুলো মজার ঘটনা আছে। সো আমরা আমাদেরকে ফিবোনাকি সিরিজ পেয়েছি। ফিবোনাকি সিরিজটা আমাদের অনেক কাজে লাগে, অনেক সময় এই সিরিজের অঙ্ক আসে পরীক্ষাতে। তাহলে তোমরা এটা একটু মনে রাখো। আর তারপরে হচ্ছে যে আমি বলেছিলাম যে আরো মানে ইন্টারেস্টিং অনেক স্টোরি আসবে, তো এর মধ্যে ফিবোনাকি আসছে, সামনে আরো কয়েকজন গণিতবিদের নাম আসবে যারা এই প্যাটার্নের জন্য অনেক কাজ করেছে। তারপরে হচ্ছে এখানে আবার চলে আসবে, আমি অলরেডি বলছিলাম যাদের কথা। তাহলে আচ্ছা, ভালো কথা, সেটা হচ্ছে যে স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল কি সেটা আমি নির্ণয় করব। কিন্তু তার আগে আমাদের যদিও ক্লাস হচ্ছে 1.5 ঘন্টা, 1 ঘন্টা হচ্ছে মেইন ক্লাস, তারপরে 30 মিনিটস হচ্ছে তোমাদের সাথে আমার ইন্টারাকশন, বা তোমরা আমাকে, জি, হ্যাঁ, তাহলে দেখো, এই যে এখানে যে অঙ্কটা আছে এটা তোমরা হোমওয়ার্ক করে ফেলো। তার পরবর্তী 10টা ফিবোনাকি সংখ্যা খুবই সহজ। তোমরা 21-এর সাথে 34 যোগ করলে, 21-এর সাথে যদি 34 যোগ করো তাহলে 11 নম্বর সংখ্যাটা পাবা, কারণ 10টা সংখ্যা আছে। তাহলে 21 এবং 34 যোগ করলে পাবা পরের সংখ্যা, পরের সংখ্যাটার সাথে এই 34 যোগ করলে তারপরটা পাবা। এইভাবে তোমরা পরপর দুটো সংখ্যা যোগ করলে তোমরা পরের সংখ্যাটা পেয়ে যাবা। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক দেয়া হোক, তোমাদের হোমওয়ার্ক দিলাম। সেটা হচ্ছে যে এই তোমরা লিখে রাখো, যে এটার পাশে লিখে রাখো যে HW, যে পরবর্তী 10টি ফিবোনাকি সংখ্যা তোমরা বের করবা। এবং সেগুলো যে প্রসেসে আমাদেরকে ফিডব্যাক দেওয়ার নিয়ম থাকবে সেভাবে তোমরা আমাদের কাছে কাছে এগুলো পাঠিয়ে দেবা। সেগুলো তোমাদের জানিয়ে দেওয়া হবে কিভাবে পাঠাবা, খাতায় লিখে ছবি তুলে কিনা, বা কিভাবে, সেটা আমরা তোমাদের গ্রুপের মাধ্যমে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে এটা তোমরা করো, আমি আর করলাম না।
তারপর হচ্ছে আহ দেখো, স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করতে বলা হয়েছে। আমরা ইন্টারেস্টিং স্টোরিতে চলে যাব এখনই। স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল এখন দেখো, আমরা অলরেডি স্বাভাবিক সংখ্যা কি সেটা জেনেছি। স্বাভাবিক সংখ্যা হচ্ছে যে এক থেকে শুরু করে উপরের দিকে যত সংখ্যা আছে, 1 2 3 4 5 6 এভাবে একবারে ইনফিনিটি পর্যন্ত, সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো এখন এখানে একটা শব্দ ঢুকেছে ক্রমিক সংখ্যা। তো আমাদের বুঝতে হবে যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি, তারপর আমরা তার যোগফল বের করবো। ক্রমিক স্বাভাবিক সংখ্যা হচ্ছে যে তোমার যে কোনো সংখ্যার সাথে তুমি যদি, আচ্ছা, যে কোনো সংখ্যার সাথে তুমি যদি এক যোগ করে করে সামনের দিকে এগিয়ে যাও, তাহলে ওইটি হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। যেমন ধরো 5, একটা সংখ্যা দেওয়া আছে 5, তাহলে তার ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি হবে? 5 6 7 8 9 10, এবার চলতে থাকবে। তার মানে তুমি 5-এর সাথে এক যোগ করলে 6 হইলো, 6-এর সাথে 7 যোগ করার, এক যোগ করলে 7 হয়, 7-এর সাথে এক যোগ করলে 8 হয়, 8-এর সাথে এক যোগ করলে 9, 9-এর সাথে এক যোগ করলে 10। সো এটাকে ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলা হয়, যেটা আমরা, যেখানে আমরা সিরিয়াল মেনটেন করি, সিরিয়ালে যাই, একটা পরে আরেকটা সংখ্যাতে স্কিপ করি না, শুধু এক যোগ করে করে যাই। এক কথাটা আসবে, এক যোগ করে করে যাব, ওইটি হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, তাহলে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করতে বলা হয়েছে। এখানে আমরা ওই স্টোরিতে যাব যখন বেশি সংখ্যার কথাটা আসবে। সেটা হচ্ছে যে এখানে দেখো, বলা হয়েছে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করে একটা চমৎকার সূত্র রয়েছে। আমরা সহজেই সূত্রটি বের করতে পারি। মনে করি 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল হচ্ছে ক। অর্থাৎ ক, আমরা ধরে নিলাম যে প্রশ্ন বলা হয়েছে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো যোগ করো। মানে তুমি জাস্ট এত কিছু দেখা দেখা লাগবে না, তুমি just তোমরা শোনো যে আমি যদি তোমাদেরকে বলি যে 1 থেকে 10 পর্যন্ত সবগুলো সংখ্যা যোগ করে আমাকে বল, তাহলে তুমি লিখবা 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8, তারপর যোগ 9 যোগ 10। তো এরকম ছোটখাটো যোগ তুমি বের করতে পারবা, তুমি হাতে বের করতে পারবে, ক্যালকুলেটর বের করতে পারবা। কিন্তু এটা বলার আগে আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে 1 থেকে 10 পর্যন্ত আমরা যোগ করব। এখানেও একটা সূত্র আসছে। আমি বলেছি যে বেশি সংখ্যা যখন আমরা যোগ করতে যাই, তখন আমরা ক্যালকুলেটর বা হাতে করতে গেলে আমাদের অনেক সময় প্রয়োজন। তো এই জন্য সূত্র চলে আসে। তো আমরা এই প্যাটার্নের অঙ্কগুলোতে কিভাবে সূত্রে ফেলা যায় সেটা আমরা আস্তে আস্তে শিখবো ইনশাল্লাহ। এখন এই জিনিসে 1 থেকে 10 পর্যন্ত যোগ করতে বলা হয়েছে। তো এখানে একটা গল্প আছে, আমি গল্পটা বলি। সেটা হচ্ছে যে তোমার একবার আহ একটা স্কুলে একটা স্কুলে 250 বছর আগে, 250 বছর আগের একটা স্কুলে গণিত ক্লাসে একজন শিক্ষক, তিনি বোর্ডের মধ্যে লিখেছেন যে 1 থেকে 100 পর্যন্ত আহ সংখ্যাগুলো যোগ করো। তো এটা উনি সবাইকে হোমওয়ার্ক দিয়েছেন, শিক্ষক সকল স্টুডেন্টকে হোমওয়ার্ক দিয়েছেন, এবং উনি চিন্তা করেছেন যে এটা অনেক বড় একটা হিসাব হবে, এখানে অনেক সময় লাগবে, এর মধ্যে আমি একটু বিশ্রাম করতে পারবো, স্টুডেন্টরা এত তাড়াতাড়ি অঙ্কটা করতে পারবে না। কিন্তু একজন বাচ্চা, তার বয়স তখন 8 থেকে 9 বছর ছিল, সে জাস্ট মুহূর্তের মধ্যে বলে দিছে যে 1 থেকে 100 পর্যন্ত। সে মুহূর্তে বলে দিছে যে 1 থেকে 100 পর্যন্ত, মানে 1 2 3 ... সে বলতেছে 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তাদের যোগফল হবে 5050, মানে 5 শূন্য 5 শূন্য। তখন শিক্ষক তো পুরো অবাক যে এটা কিভাবে সম্ভব, এত দ্রুত কিভাবে সে করে ফেললো। তো যেই ছেলেটা উত্তর দিয়েছিল, সে পরবর্তীতে অনেক বড় গণিতবিদ হয়। তার নাম হচ্ছে গস, কার্ল ফ্রিডরিক গস। এবং গস গণিতে অনেক কাজ করেছে, এবং এইখান থেকে আসলে প্যাটার্নের বিষয়টা খুব ভালোভাবে আসে। তারপর আরেকজন আছেন সুইডিশ গণিতবিদ, তিনিও প্যাটার্ন নিয়ে অনেক কাজ করেছেন। তাহলে দেখো 1 থেকে 100 পর্যন্ত এইটা কিভাবে এত সহজে করে ফেললো, আমরা এই জিনিসটা জানবো। তো আমরা
এটা এটা তো আচ্ছা, ওকে। আচ্ছা, আজকে যেহেতু আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, আমাদের ক্লাসের টাইম হচ্ছে 1 ঘন্টা, তারপর 30 মিনিট হচ্ছে আমাদের আহ, প্রশ্ন করা এবং আহ, তোমাদের বুঝতে সমস্যা হলে তোমাদের প্রশ্নের উত্তর দেয়া। তাহলে আজকে আমরা আর সামনের দিকে যাবো না ইনশাল্লাহ। তোমরা হচ্ছে যেই হোমওয়ার্কটা তোমাদের দেওয়া হয়েছে তোমরা সেটা করো, আর এই পর্যন্ত যা পড়ানো হয়েছে বাসায় সেগুলো ভালো করে পড়বে। এবং স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল যে স্টোরিটা বলেছি, স্টোরি থেকে আমি নেক্সট ক্লাস ইনশাল্লাহ, পরবর্তী ক্লাসে আমরা সেটা শুরু করবো ইনশাল্লাহ। তাহলে ওকে, তাহলে আজকে আমি আর সামনে যাব না, তোমরা আমাকে প্রশ্ন করো যে আমাদের এই পর্যন্ত প্যাটার্ন থেকে শুরু করে, প্যাটার্নের ডেফিনেশন থেকে শুরু করে এখন পর্যন্ত ফিবোনাকি সিরিজ পর্যন্ত তোমাদের কি কি কোনো সমস্যা আছে কিনা, তোমরা কি সব বুঝতে পেরেছো কিনা? যদি কোনো পয়েন্টে বুঝতে সমস্যা হয় তাহলে লিখে দাও, আমি সেটা নিয়ে আবার কথা বলছি ইনশাল্লাহ। কথা কি শোনা যাচ্ছে না ক্লিয়ার? হ্যাঁ, কথা তোমরা আমার কথা ক্লিয়ার শুনছো কিনা জানাও। আর কারো কোনো প্রশ্ন থাকলে সেটা তোমরা লিখে দাও, সেটা আমাকে জানাও। কারণ এখন হচ্ছে তোমাদের প্রশ্নোত্তর পর্ব। তোমরা এ পর্যন্ত যা শুনেছো, যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে বলো, আমরা সেটা আবার আলোচনা করবো ইনশাল্লাহ। কারণ হচ্ছে তোমরা যদি না বুঝো তাহলে কিছুই হবে না। আচ্ছা, একজন লিখেছে সমস্যা নাই, মাশাল্লাহ। এটা কিসের সমস্যা নাই? সাউন্ডের সমস্যা নাই নাকি আমার কথা, আমার পড়াশোনা বুঝতে পেরেছে, পড়ার সমস্যা নাই? কি বলেছে? আচ্ছা, বাড়ির কাজ, বাড়ির কাজ সেটা বুঝি না। আচ্ছা, বাড়ির কাজ হচ্ছে এটা, বাড়ির কাজ হচ্ছে এ পর্যন্ত যা পড়ানো হয়েছে ওইটা তো তোমরা পড়বাই। পাশাপাশি এই যে কাজটা দেওয়া হয়েছে, এইটা এইটাতে তোমার হচ্ছে যে এখানে বলা হয়েছিল, আমি বলেছিলাম যে এর আগের অঙ্কটাতে এরকম ছিল যে আহ, পরপর দুটো সংখ্যা যোগ করলে পরের সংখ্যাটা পাওয়া যায়। 1 এবং 5 যোগ করলে 6 পাওয়া গিয়েছিল, 6 এবং 11 যোগ করলে 17 পাওয়া গিয়েছিল, 11 এবং 17 যোগ করে 28 পাওয়া গিয়েছিল, তারপর 17 এবং 28 যোগ করে 45 পাওয়া গিয়েছিল। তো একইভাবে এই অঙ্কটা আর এই অঙ্কটা হচ্ছে ফিবোনাকি সিরিজের একটা অঙ্ক। কারণ ফিবোনাকি সিরিজের অঙ্ক শুধুমাত্র যে একটাই হবে সেটা না। তোমার হচ্ছে যে যেই সংখ্যাগুলোর মানে পরপর যেই প্যাটার্নটা থাকবে, ওই প্যাটার্নের ওই প্যাটার্নের হচ্ছে যে প্রথম দুইটা সংখ্যা যোগ করলে পরেরটা হয়। তো 0 এবং 1 যোগ করলে 1 হয়েছে, তাহলে 1। 1 এবং 3 এটা যোগ করলে কত হবে? 1 এবং 2 যোগ করলে 3 হয়। তারপরে 2 এবং 3 যোগ করলে কত হবে? 5। 3 এবং 5 যোগ করলে কত হবে? 8। এবং 8 এবং 5 যোগ করলে 5 এবং 8 যোগ করলে হবে 13। তারপরে 8 এবং 13 আবার যোগ করলে হবে 21। 13 এবং 21 যোগ করলে হবে 34। এটা হচ্ছে ফিবোনাকি সিরিজটা। ফিবোনাকি সংখ্যাগুলো হচ্ছে, প্যাটার্নটা হচ্ছে এরকম যে পরপর দুইটা সংখ্যা যদি তোমরা যোগ করো তাহলে পরের সংখ্যাটা পাবা। এটা কিন্তু খুবই সহজ জিনিস, এমন খুব পার্থক্য নাই যে তোমার পার্থক্য বের করতে হবে, এরকম কোনো কিছু নাই। সিম্পল, শুধুমাত্র তুমি দুইটা সংখ্যা যোগ করো, প্রথম দুটো যোগ করলে তুমি পরেরটা পেয়ে যাচ্ছ। এইভাবে তো এখানে প্রশ্নটা হচ্ছে এরকম যে সংখ্যাগুলোকে তুমি ফিবোনাকি সংখ্যা বলা হয়
এটা তুমি বুঝলা, তারপর সংখ্যাগুলোতে কোন কোন প্যাটার্ন দেখতে পাও কিনা, তুমি বলবে হ্যাঁ প্যাটার্ন দেখতে পাও, কারণ এখানে প্যাটার্ন আছে। একটা প্যাটার্নের মধ্যে গিয়েছে, কি প্যাটার্ন, যে পরপর দুইটা সংখ্যা যোগ করলে পরটা পাওয়া যায়, এইখানে প্যাটার্নটা হচ্ছে এইটা। তারপর বলছে যে আহ, লক্ষ্য করো, তোমাকে এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে যে দুই পাওয়া যায় আর পূর্ববর্তী সংখ্যা, দুটি সংখ্যা যোগ করে, যেমন এক এবং এক যোগ করে দুই পাওয়া যাচ্ছে। আবার তিন পাওয়া গেছে কিভাবে, এক এবং দুই যোগ করে তিন পাওয়া গেছে 21। এই যে 21-এর বিষয়টা বলতেছে, যে 21-এ বলে কি আসছিল, এই যে 21, তো 8 এবং 13 এই দুটো যোগ করলে 21 আসছিল, এটা দেখাইছে আলাদা করে। বাট পরবর্তী 10টি ফিবোনাক্কি সংখ্যা বের করে, এটা হচ্ছে হোমওয়ার্ক। পরবর্তী 10টা ফিবোনাক্কি সিরিজ সংখ্যা, যেমন প্রথম 10টা দেওয়া আছে, 0, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, এখন কয়টা হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, মানে 10টা সংখ্যা দেওয়া আছে। একই প্যাটার্ন ফলো করে তুমি হচ্ছে আরো 10টা বের করবে, পরবর্তী 10টা। তো 34-এর পরে কি হবে, 11 নম্বরটা কি হবে, সহজ জিনিস, যে 11 নম্বর সংখ্যাটা হবে 21 এবং 34 যোগ করলে যেটা হবে, এই দুটো যোগ করলে যা হবে সেটা হবে তোমার 11 নম্বর ফিবোনাকি সংখ্যা। তাহলে 12 নম্বরটা কি হবে, যে সংখ্যাটা পাবা তার সাথে 34 যোগ করবা, এইভাবে তুমি একবারে ইমিডিয়েট দুইটা সংখ্যা, পরপর দুইটা সংখ্যা, পরপর দুইটা সংখ্যা যোগ করবা, তাহলে হচ্ছে তুমি ফিবোনাকি সংখ্যা পাবা। যে বলছে যে ফিবোনাকি কি, ফিবোনাকি হচ্ছে একজন আহ হ্যাঁ, ফিবোনাকি হচ্ছে যে একটা আহ, সংখ্যা, একটা প্যাটার্ন, একটা সিরিজ, এবং ফিবোনাকি এই প্যাটার্নটা একটা জনপ্রিয় জনপ্রিয় প্যাটার্ন, জনপ্রিয় সিরিজ। এটা আবিষ্কার করেছে একজন ইটালিয়ান গণিতবিদ, তো তার নাম হচ্ছে লিওনার্দো দা পিসা, এবং তার ডাকনাম হচ্ছে ফিবোনাক্কি। তো ফিবোনাক্কি, তার নাম অনুসারে এই সংখ্যাটা, যেহেতু উনি এই প্যাটার্নটা আবিষ্কার করেছেন, ধরো তুমি একটা প্যাটার্ন যদি আবিষ্কার করো এবং এটা যদি শিক্ষণীয় হয়, গণিতের একটা অংশ হিসেবে যদি এটাকে যুক্ত করা যায়, তাহলে তোমার নামে চলে আসবে, তোমার নাম দিয়ে হবে ওই সিরিজটা। তো এটা হচ্ছে এরকম, কারণ আমরা অনেক ধরনের প্যাটার্ন দেখেছি, তো কিছু প্যাটার্ন আছে যেটা খুবই ইন্টারেস্টিং, যে পরপর দুটো যোগ করলে পরটা আসে, এভাবে একটা ইন্টারেস্টিং বিষয় এটা। এবং এই ফিবোনাকি সিরিজের সাথে বাস্তবে আমি বলেছি যে বাস্তবের অনেকগুলো জিনিসের সাথে মিল আছে। এ চিন্তা করে দেখেছে যে প্রকৃতির সাথে, বিশেষ করে প্রকৃতির সাথে অনেক মিল আছে। অনেকে বলেন যে ফুলের পাপড়িগুলো ফিবোনাকি সিরিজ নাকি মেনে চলে। চলে। আবার আহ খরগোশের যে বংশবৃদ্ধি, খরগোশ কিভাবে বিস্তার করে, দুজন এক জোড়া খরগোশ থেকে তারপর খরগোশ হয়, এভাবে একটার পর একটা খরগোশের যে বংশবৃদ্ধি হয়, এইটা দেখেছিল ফিবোনাকি। তখন সে দেখে, ওইটা দেখে চিন্তা করে সে এই সিরিজটা, এই প্যাটার্নটা সে আবিষ্কার করেছিল। এই জন্য তার নাম অনুসারে ফিবোনাকি সিরিজটা বানানো হয়েছে। সো ফিবোনাক্কি একটা সংখ্যাগুলো মিলে একটা প্যাটার্ন হয়। এবং প্যাটার্নটা কি আমি বারবার বলতেছি, তোমরা এখানে কেন কনফিউজ হচ্ছ, যে ফিবোনাক্কি সিরিজ হচ্ছে যে পরপর দুটো সংখ্যা যোগ করলে পরেরটা পাওয়া যায়, যেমন 0 এবং 1 যোগ করলে 1 পাওয়া যাবে, 1 এবং 1 যোগ করলে 2 পাওয়া যাবে, 1 এবং 2 যোগ করলে 3 পাওয়া যাবে। তাহলে তোমাদের কনফিউশন দূর করার জন্য আমি 11 নম্বরটা, যেহেতু হোমওয়ার্ক আছে, তাহলে তোমরা বলো যে এখানে মোট 10টা নাম্বার দেওয়া আছে, তাহলে 11 নম্বর সংখ্যাটা কি হবে, পরবর্তী 10টা ফিবোনাক্কি, তেমন 11 থেকে 20 পর্যন্ত বের করতে হবে। তাহলে 11 নম্বরটা যদি বলতে পারো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা এটা বুঝতে পেরেছো এবং তোমরা পারবে। কেউ লিখছো, কেউ লিখছে 55। এটা কি সত্যি যে ঠিক আছে, বাকিরা যদি বুঝে থাকো তারা বলো, যে তারাও কিছু বলো যে 55 ঠিক আছে কিনা। কারণ 11 নম্বরে যেই সংখ্যাটা আসবে, কি, না 75 হবে না, 75 কেন হবে, 75 কেন হবে, এটা হচ্ছে তোমার 21 এবং 34 যোগ করো, তাহলে কি হবে, তুমি সিম্পল যোগ করতে পারো না, দেখো এই যে 21 আর হচ্ছে কত 34, তাহলে যোগ করো, 4 × 1 = 5, 5, তাহলে কি হবে, 55 হবে। তারপরে পরটা কি হবে, 55-এর সাথে 34 যোগ করবা, তারপরে পরটা পাবা। এভাবে তুমি পরপর সংখ্যাগুলো যোগ করে থাকবা। আচ্ছা ইনশাল্লাহ, তাহলে আজকে আমাদের যেহেতু প্রথম ক্লাস ছিল এবং